আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং আমি ফারজানা তানি। যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, যারা ইনিয়ে বিনিয়ে নির্বাচনের বিপক্ষে কথা বলছে জনগণই তাদের রুখে দেবে। নির্বাচন নিয়ে এখনও নানা ষড়যন্ত্র চলছে জানিয়ে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সব দলের সদিচ্ছা। রুদ্র রফিকের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এই আলোচনা সভা। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাসিনার পালিয়ে যাওয়ার পর দেশে নতুন চেতনার উদ্ভব হয়েছে। আবার নতুন চেতনার বোরখা পরে নতুন চেতনার আবরণ গায়ে দিয়ে তারা মাঠে নামছে। এটা অত্যন্ত দুঃখজনক বলে আমার কাছে মনে হচ্ছে। আওয়ামী লীগের মিথ্যাচার জাতির সামনে উন্মোচন করার আহ্বান জানিয়ে স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণ হবে। আগামী ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ রমজানের আগে তারা নির্বাচনের দিনক্ষণ তারা উল্লেখ করেছে, যেটা পরবর্তীতে আমরা আশা করছি নির্বাচন কমিশন নির্বাচন শিডিউলের মাধ্যমে নির্দিষ্ট করে দেবে। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে যুবদলের আলোচনা সভায় সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীদের জনগণ রুখে দেবে। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। রাজধানীর শাহজাহানপুরে আরেক অনুষ্ঠানে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। সবার মধ্যে ষড়যন্ত্র আছে, কিছু বোঝা যায়, কিছু অনুমান করা যায়, কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। সুতরাং রাজনীতি যেখানে থাকে ষড়যন্ত্র থাকে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি দেশকে এগিয়ে নেবে বলেও জানান গয়েশ্বর। শুধু সরকারের সদিচ্ছা কিন্তু যথেষ্ট না। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার প্রভাব কাজে লাগাতে চায় বাংলাদেশ। মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যম বার্নামাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর ইউনুস। মোহাম্মদ ইউনুস বলেন, রোহিঙ্গা শরণার্থী গ্রহণের ক্ষেত্রে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও আসিয়ানের নেতৃত্বপূর্ণ অবস্থান দেশটিকে এক অনন্য অবস্থান দিয়েছে, যা একটি বিস্তৃত আঞ্চলিক সমস্যার সমাধানে পদক্ষেপ নিতে সহায়ক হবে। তিনি আরও বলেন, দীর্ঘস্থায়ী এই মানবিক সংকট শুধু বাংলাদেশকেই প্রভাবিত করছে না, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি আসিয়ান সদস্য দেশকে প্রভাবিত করছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর চলমান সংঘর্ষের কারণে রোহিঙ্গা শরণার্থী সংকট আরও তীব্র হয়ে উঠেছে বলেও সতর্ক করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যথাসময়ে নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না। কেউ বাধা দিতে আসলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে। সকালে রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, দেশে যত বড় চাঁদাবাজি থাকুক তাকে আইনের আওতায় আনা হবে। তারপর সবার আগে আপনি যদি বলেন যে জনগণ যেসব নির্বাচনে মুখী হয়ে যাবে, কেউ এটার বাধা দিতে পারবে না। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বলল ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, চাঁদাবাজীদের স্থায়ী বাংলাদেশে হবে না। আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, দেশের জনগণ তা গ্রহণ করবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতের লিডারশিপ প্রশিক্ষণ উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পৃথিবীতে যেসব পদ্ধতি চালু আছে সেসবের মধ্যে পিআর সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ।
এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর 91টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। পিআর এর আবার 6টা সিস্টেম আছে। আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক এবং জনমানুষের আর্থসামাজিক অবস্থার উপযোগী করে যে পদ্ধতিটা এখানে অ্যাপ্লিকেবল সেটাই এখানে চালু করতে হবে। কিন্তু এর মূল ধারণা হচ্ছে যে নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। নিম্নকক্ষে বর্তমানে যে পদ্ধতি আছে সেভাবে নির্বাচন আর উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুপারিশ করেছে সংস্কার কমিশন, এমনটি জানিয়েছেন কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া জরুরি। সকালে এফডিসিতে সুষ্ঠু নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা আইনি প্রক্রিয়ায় সমাধান হবে বলেও জানান বদিউল আলম মজুমদার। পিআর পদ্ধতিতে হলে এরকম অ্যাবসলিউট মেজরিটি পাওয়াটা দূর হবে। তাই কথায় কথায় সংবিধান সংশোধন করা, কথায় কথায় ওই যে নিবর্তনমূলক আইন পাশ করাটা দূর হবে। এটা চেকস অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি করবে। তো এটা হলো একটা কাঠামোগত সংস্কার। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে এবং নির্বাচন কমিশন তাদের যে সিম্বল, তাদের যে প্রতীক, সেটা স্থগিত করেছে। এখন এই সিদ্ধান্ত আমি আশা করি আইনি প্রক্রিয়ায় এটা শুরু হবে এবং আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না সেটা আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তার প্রেক্ষিতে সরকার এবং নির্বাচন কমিশন সেই সিদ্ধান্ত নেবে। রাজশাহীতে একটি কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে 3 জনকে আটক করা হয়েছে। অভিযানকালে ওই কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে যৌথ বাহিনী। এছাড়া আরও অস্ত্রের অনুসন্ধানে পাশের পুকুরে নেমেছেন ডুবুরিরা। এ সময় ইংরেজি শিক্ষক মুনতাসিরুল আলম অনিন্দ, কোচিং সেন্টারের মালিক রবিন ও মোহাম্মদ ফয়সালকে আটক করা হয়। অনিন্দ রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলমের ছেলে ও সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা AHM খায়রুজ্জামানের আত্মীয়। এর আগে সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল। পরে অভিযান চালিয়ে সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, 6টি দেশীয় অস্ত্র, 7টি বিদেশি ধারালো ড্যাগার, 5টি ওয়াকিটকি সেট, বিপুল সংখ্যক দেশি বিদেশি কার্টিজ, বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে। একটু আগে আমি এসে দেখি এই জায়গার ভিড় আর শুনতেছি ডক্টর ইংলিশ কোচিংয়ে নাকি বিপুল পরিমাণ বিস্ফোরক মাদক অস্ত্র মজুদ ছিল। তার কোচিং সেন্টার, এই কোচিং সেন্টারে কি কার্যকলাপ চালায় শুনলাম যে অস্ত্রশস্ত্র সব ধরা পড়েছে। সর্বশেষ অভিযানটা শেষ হচ্ছে দুপুরের দিকে। সেখানে একটি বিদেশি রিভলভার সহ বেশ কিছু বোমা তৈরির যে সরঞ্জাম হিসাবে এখানে নাইট্রোজেনের কিছু পাওয়া গেছে, জেল টাইপের পাওয়া গেছে এবং 3 জনকে আটক করা হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে পাথর লুট ও চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে 2 জন ট্রাক দিয়ে পাথর নিয়ে যাচ্ছিল। এর আগে পাথর লুটপাটের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। মামলায় অজ্ঞাত 1.5 থেকে 2,000 জনকে আসামি করা হয়েছে। এদিকে জাফলং থেকে আরও 7,000 ফুট পাথর উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত লক্ষাধিক ফুট পাথর উদ্ধার করা হয়েছে। এই পাথর প্রতিস্থাপনের কাজ করছে স্থানীয় প্রশাসন। বেড়েই চলেছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। ভুক্তভোগীদের অনেকেই এসব নিয়ে থানায় অভিযোগ জানাতেও যায় না। তবুও বছরের প্রথম 5 মাসে 9,100 নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। নির্যাতনের শিকার হয়ে অনেক নারী বিবাহ বিচ্ছেদেও যাচ্ছে। নারী ও শিশু নির্যাতন রোধ এবং বিবাহ বিচ্ছেদ কমাতে আইনের সংশোধন প্রয়োজন বলে জানান বিশেষজ্ঞরা। বিবাহ বিচ্ছেদ নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব দেখুন আজ। স্বামীর অত্যাচার সত্ত্বেও রাজধানীর শেওড়াপাড়ার বাসিন্দা 4 সন্তানের জননী সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়া সংগ্রাম করে সংসার চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বুধবার রাতে তার জীবনে নেমে আসে অপ্রত্যাশিত মৃত্যু। তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে স্বামী সিফাতের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক ঘাতক স্বামী।
সারা দেশে এমন অসংখ্য ঘটনা প্রায়ই ঘটছে। স্বামীর অত্যাচার নির্যাতন সত্ত্বেও সন্তানদের ভবিষ্যতের চিন্তা অথবা পরিবার ও সমাজের চাপে অনেকেই মানিয়ে নিচ্ছেন। লজ্জা কিংবা ভয়ে ভুক্তভোগীরা এসব নিয়ে থানায় অভিযোগ জানাতেও চান না। তবুও দেশে বিচ্ছেদ হচ্ছে উদ্বেগজনক হারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, শুধু শারীরিক নির্যাতনের কারণে 30% বেশি বিবাহ বিচ্ছেদ হয়। পুলিশের তথ্য মতে এবছর গড়ে প্রতি মাসে 1800-র বেশি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। দিনে হচ্ছে 60টি। এবছর জানুয়ারি থেকে মে পর্যন্ত 9000-এর বেশি নির্যাতনের মামলা হয়েছে। পুলিশ বলছে, নির্যাতনের প্রাথমিক পর্যায়ে অভিযোগ পেলে তাদের ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে। তবে তালাকের মতো পরিস্থিতি গড়ালে অভিযোগ যায় পারিবারিক আদালতে। বিশেষ করে আমাদের ডিএমপির বিশেষায়িত উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডেস্ক রয়েছে, সেখানে কিন্তু মামলাগুলো খুব গুরুত্ব দিয়ে তদন্ত করা হয় এবং যে কোনো সহায়তার জন্য 999 বলেন, নিকটস্থ পুলিশ স্টেশনে যদি তারা যোগাযোগ করেন, আমরা প্রয়োজনীয় আইনি সহায়তা এবং পরামর্শ দিয়ে থাকি। বিবাহ তালাক নিবন্ধন আইনের অপব্যবহার ঠেকাতে আইনটি সংস্কারের তাগিদ দেন এই আইনজীবী। এই আইনগুলো সংস্কার করতে হবে। অপব্যবহার করছে, সঠিক ব্যবহার হচ্ছে না। তো সঠিক ব্যবহার করবার জন্য আপনাকে সেই ধরনের আইন তৈরি করতে হবে এবং আইনের প্রয়োগটাও সেভাবে করতে হবে। নারী ও শিশু নির্যাতন রোধ এবং বিবাহ বিচ্ছেদ নিয়ন্ত্রণ করতে মানবিক মূল্যবোধ, সহনশীলতা ও সুশিক্ষা নিশ্চিতের উপর জোর দেন বিশেষজ্ঞরা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। এই উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অশুভ শক্তির বিনাশ এবং মানব কল্যাণ কামনা করেন শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তরা। এর আগে সকালে দেশের বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয় গীতাযজ্ঞ। এ সময় মন্ত্রপাঠ ও আরতির মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। সনাতন ধর্ম অনুসারে পৃথিবী থেকে পাপাচার দূর করতে মহাবতার রূপে মর্তে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। অষ্টমী তিথিতে দেবকীর গর্ভে জন্ম তার। দিনটিকে কেন্দ্র করে নানা আচার অনুষ্ঠান ও শোভাযাত্রায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর পলাশীর মোড়ে কেন্দ্রীয় অষ্টমী শোভাযাত্রার উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মোহাম্মদ খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ হাসান। আপনারা সবাই আনন্দ উৎসব করবেন এই ঢাকা শহরে। এটা একটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান ছিল। 19 শতকে এবং 20 শতকে এটা সবসময় হতো, তারপর এক সময় বন্ধ হয়ে গিয়েছিল, আবার শুরু হয়েছে। আমি আশা করি এবং ইনশাআল্লাহ এই উৎসব সবসময় জারি থাকবে, এই মিছিল সবসময় জারি থাকবে। নানা বয়সী ও শ্রেণী পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। কৃষ্ণের সাজে অংশ নিতে দেখা যায় অনেক শিশুকে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। এর আগে সকালে ঢাকেশ্বরী মন্দিরে গীতাযজ্ঞের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। প্রার্থনায় পরিবার সহ সমগ্র মানব জাতির মঙ্গল কামনা করেন ভক্তরা। আজকের দিনটা আমাদের কাছে, আমাদের হিন্দুদের কাছে এটা একটা সবচেয়ে পূর্ণ একটা দিন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা এটাই চাইব, সুন্দরভাবে সবাই শান্তি মতো জীবনযাপন করতে পারি। রাকিব হাসান, RTV, ঢাকা। প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে পাইপলাইনে ঢাকায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে। দুপুরে পতেঙ্গায় জ্বালানি তেলের প্রধান স্থাপনায় এর উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। আগে ঢাকায় জ্বালানি পরিবহনে প্রায় 48 ঘন্টা লাগত, এখন পাইপলাইনে লাগবে মাত্র 12 ঘন্টা। এতে উল্লেখযোগ্য পরিমাণ খরচ সাশ্রয় হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হলো দেশের জ্বালানি পরিবহন খাতে। এর মধ্য দিয়ে ঢাকায় তেল পৌঁছতে সময় লাগবে মাত্র 12 ঘন্টা, যদিও আগে নৌপথে সময় লাগতো 48 ঘন্টা।
পতেঙ্গায় জ্বালানি তেলের প্রধান স্থাপনা পদ্মা ওয়েল কোম্পানির টার্মিনালে পাইপলাইনের তেল সরবরাহের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মানব সম্পদ ছাড়া দেশের তেমন সম্পদ না থাকায় প্রযুক্তিগতভাবে এগিয়ে যাওয়ার বিকল্প নেই। মানব সম্পদ ছাড়া আমাদের উল্লেখযোগ্য খুব একটা প্রাকৃতিক সম্পদ আর নাই। তো সেক্ষেত্রে এই যে প্রযুক্তিগত যে উন্নতি সেটা দিয়ে আমাদেরকে এগোতে হবে। যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা আর জন্য গ্রোথ এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়, সেই কাজটা সম্ভব হবে। এর উদ্বোধনের মধ্য দিয়ে জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধ হবে, পাশাপাশি সরকারের সাশ্রয় হবে প্রায় 250 কোটি টাকা। সামনের দিকে প্রকল্পগুলিতে তারা আরো ব্যয় সাশ্রয়ী হবেন। সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের মাধ্যমে 3653 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। নাদিরা সুলতানা, RTV। লালমনিরহাট ও কুড়িগ্রামে কমছে তিস্তার পানি। এতে প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি মানুষের। বেশিরভাগ কাঁচা ঘরবাড়ি এখন বসবাসের অনুপযোগী অবস্থায় আছে। গ্রামের অনেক রাস্তাঘাট, স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। খাবার ও গোখাদ্যের তীব্র সংকটে আছেন বানভাসীরা। পানি উন্নয়ন বোর্ড জানায়, সকাল 6টার দিকে ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে মানুষ এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। পানি কমে যাওয়ার সঙ্গে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। ঘরবাড়ি, রাস্তাঘাট সহ এই দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়েছে স্বাস্থ্য ব্যবস্থারও। কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপদসীমার 40 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কমছে তিস্তা ও ধরলার পানিও। তবে নিম্নাঞ্চলের রাস্তাঘাট ডুবে আছে। ডুবে যাওয়া রোপা, আমন সহ অন্যান্য ফসল ক্ষতি হওয়ার আশঙ্কা করছে কৃষক। বিদেশে পাচ্ছি না, রাস্তাঘাট নেই, সব তলে গেছে। জাহাজ নির্মাণ শিল্পে দক্ষিণ এশিয়ার মেরিটাইম টেকনোলজিতে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ সেমিনারে একথা বলেন তিনি। দেশের বেসরকারি খাতে জাহাজ নির্মাণ শিল্পের উন্নতি হচ্ছে জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, পোশাক শিল্পের পর রফতানির আরেকটি বড় খাতে পরিণত হওয়ার সম্ভাবনা জাহাজ নির্মাণ শিল্পের। এদিকে তৈরি পোশাক মালিকরা বিগত সরকারের মধ্যে প্রভাব বিস্তার করেছিল বলেই পোশাক খাতটি এগিয়ে গেছে, অন্য কোনো খাত এগোয়নি বলে মন্তব্য করেন তিনি। সারা দেশের হাসপাতালগুলোকে অবকাঠামোগত পরিবর্তন করা দরকার বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান। সব মানুষের জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করে ন্যায়সঙ্গত মুনাফা করার আহ্বান জানান তিনি। আইন উপদেষ্টা আসিফ নজরুল গরিব রোগীদের অনর্থক টেস্ট দেয়া ও নির্দিষ্ট কোম্পানির ওষুধ বন্ধ করে দেওয়ার পরামর্শ দেন। দুপুরে রাজধানীতে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তারা। ডিপিডিসির সাবেক পরিচালক প্রশাসন আবুল খয়রাত খন্দকারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গুলশান আজাদ মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। পরে তাকে রায়ের বাজার বধ্যভূমি কবরস্থানে দাফন করা হয়। এর আগে বুধবার রাতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন বলে জানান পরিবারের সদস্যরা। বিশ্বের অন্যতম আইকনিক মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড প্রথমবারের মতো গ্লোবাল কমিউনিটি রাইডের ঐতিহ্য নিয়ে আয়োজন করল রয়্যাল এনফিল্ড রাইড আউট। উদ্বোধনী যাত্রায় অংশ নেন 140 জনেরও বেশি রাইডার, যার মাধ্যমে বাংলাদেশি বাইকারদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হলো। তেজগাঁওয়ের রয়্যাল এনফিল্ডের শোরুম থেকে শুরু হয়ে সমাপ্তি হয় পূর্বাচলের ছুটি রিসোর্টে গিয়ে। মোটরসাইকেল নির্মাণে 124 বছরের ঐতিহ্য নিয়ে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে যাত্রা শুরু করে ইফাত গ্রুপের সাথে যৌথ অংশীদারিত্বে 2024 সালে রাজধানী ঢাকায় ফ্ল্যাগশিপ শোরুম ও উৎপাদন কারখানা উদ্বোধনের মাধ্যমে।
কুমিল্লা শহরের ম্যাজিক প্যারাডাইস পার্কে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বীমা দাবি পরিষদ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন। অনুষ্ঠানে কুমিল্লার কান্দিপাড় ও লাকসাম জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ খোরশেদ আলম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম পাটোয়ারি। আলোচনা শেষে কুমিল্লা অঞ্চলে প্রায় 2000 বীমা দাবির গ্রাহকদের মাঝে 2,35,00,000 টাকার চেক বিতরণ করা হয়। নির্মাণ শিল্প, নিষ্কাশন সহ অন্যান্য শিল্পে প্লাস্টিক পণ্যের ব্যবহার দিন দিন বাড়ছে। এসব পণ্য যাতে পরিবেশ বান্ধব হয় সেজন্য সরকার ও শিল্প উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনেরা। রাজধানীর একটি হোটেলে সিলমুন আয়োজিত কনফারেন্সে এসব কথা বলেন তারা। সিলমুনের হেড অব সেলস কামাল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি শাহ আবরার ফায়াজ ও চিটাগং ওয়াসার ডিএমডি ইঞ্জিনিয়ার বিষ্ণু কুমার সরকার। মানসম্মত প্লাস্টিক পণ্য উৎপাদন করে রপ্তানির কথাও বলেছেন তারা। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপের নেতাদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। ফোন আলাপে অংশ নেন ইউরোপীয় কমিশন প্রধান উর্সুলা ভন ডার লিয়েন, ন্যাটোর মহাসচিব মার্ক রুট্টো সহ জার্মানি, ফিনল্যান্ড, পোল্যান্ড ও ইতালির সরকারের প্রতিনিধিরা। ফোন কলে পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন ট্রাম্প। এদিকে সোমবার ওয়াশিংটন সফরের ঘোষণা দিয়েছেন জেলেনস্কি। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। প্রায় 3 ঘণ্টার ওই বৈঠকের পর সেখানে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন 2 পরাশক্তির নেতা। ইউক্রেন যুদ্ধের বিষয়ে অগ্রগতি না হলেও উভয়ে আলোচনাকে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে হট ফেভারিট ম্যানচেস্টার সিটি। মলিনেক্স স্টেডিয়ামে পেপ গার্দিওলার শিষ্যদের প্রতিপক্ষ স্বাগতিক উলভারহ্যাম্পটন। ম্যাচটি শুরু হবে রাত 10:30টায়। এদিকে স্প্যানিশ লা লিগায় মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। মায়োর্কার ঘরের মাঠ স্তাদিও মায়োর্কাতে ম্যাচ শুরু রাত 11:30টায়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। গেল মৌসুমে তৃতীয় স্থান অর্জন করে কিঞ্চিত হতাশা নিয়ে মাঠ ছাড়া ম্যানচেস্টার সিটির নতুন মৌসুমে নতুন কৌশল। উলভারহ্যাম্পটনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করতে যাওয়া পেপ গার্দিওলার শিষ্যদের লক্ষ্য কোনো অঘটন ছাড়াই পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। গার্দিওলার ডেরায় কোভাসিচ ও ক্লাদিও এচিভেরি ইনজুরির কারণে থাকছেন মাঠের বাইরে। অ্যাঙ্কেল ও গ্রোয়িংয়ে চোটের কারণে শঙ্কা আছে ফোডেন ও রদ্রিকে নিয়ে। এই ম্যাচে আক্রমণ ভাগে গার্দিওলার ভরসার নাম আর্লিং হ্যাল্যান্ড ও মামরুশের উপর থাকছে পুরো দায়িত্ব। হেড টু হেডে দুদলের শেষ 5 বারের মুখোমুখি দেখায় 4টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যান সিটি। একটি ম্যাচ হেরেছে সিটিজেন্সরা। মৌসুমের শুরুর ম্যাচে দারুণ শুরুর লক্ষ্য পেপ গার্দিওলার স্কোয়াডের। লা লিগায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার মৌসুম শুরু হচ্ছে আজ। মায়োর্কার ঘরের মাঠে অ্যাওয়ে ম্যাচের আগে বার্সাডেরা থেকে মিলছে 3 ফুটবলারের ইনজুরির খবর। মাসেল ইনজুরিতে মৌসুমের প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকছেন রবার্ট লেভানদস্কি। তবে আক্রমণ ভাগের বাকি 3 প্রাণভোমরা রাফিনহা, লামিনে ইয়ামাল ও ফ্রান তোরেজ আছেন ফিট। এই 3 ফুটবলারকে ঘিরেই কাতালানদের ম্যাচ কৌশল সাজাবেন কোচ হ্যান্সি ফ্লিক। মায়োর্কার বিপক্ষে মুখোমুখি 5 দেখায় 4টিতে জয় নিয়ে মাঠ ছেড়েছিল বার্সা। একটি ম্যাচ হয়েছিল ড্র। মাহফুজুল ইসলাম, RTV। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।